গোপালগঞ্জ ইস্যুতে এবার মুখ খুললেন ইলিয়াস কাঞ্চন। বুঝতে হবে জিনিসগুলো, আমাদের যে সংস্থাগুলো আছে শুনলাম যে করতে হবে, কে করবে তাই দায়িত্বটাকে কে দায়িত্ব নেবে? দায়িত্ব তো কেউ নিচ্ছে না। তারা নিজেদেরকে জাহির করার জন্য সেখানে গিয়ে একটা পরিস্থিতি তৈরি করলো এবং গায়ের জোরে গিয়ে বাহাদুরি করার চেষ্টা করলো, যেটা কোনো দরকার ছিল না তাদের। আমরা তাদের সমর্থন জানাচ্ছিলাম। 100 জন মানুষ নিয়ে নাকি গোপালগঞ্জ দখল করতে গেছিল, সেই 100 জন মানুষ নিয়ে দেখলাম তারা আবার ট্যাঙ্কের মধ্যে পলায়ন করে আসলো। যে গোপালগঞ্জে এই ছাত্ররা এখন পর্যন্ত তারা কোনো নিবন্ধিত রাজনৈতিক সংগঠন নয়, তাদেরকে আমরা বলি সরকারি দল। সরকারের সার্বিক সহযোগিতায় তারা মিলিটারি এবং পুলিশের সহযোগিতায় সেই গোপালগঞ্জে যেতে চেয়েছিল। আমার সরল বিবেচনা হলো ডক্টর ইউনূস গভর্নমেন্ট ফেল করছে। এনসিপির সমন্বয়করা তারা বেসুমার লুটপাটে জড়িয়ে গেল। যে জুলাইটা এত জনপ্রিয় ছিল সেই জুলাইকে অজনপ্রিয় করলো। কেন তোমরা না জুলাই নিয়ে আসলা? তাহলে তোমাদের দ্বারা আমরা কেন কষ্ট পাচ্ছি? ওই যে আপনার হাদিসে আছে, বিপদ কেটে গেলে মানুষ উৎফুল্ল হয়, অহংকারী হয়। তাই আমরা দেখতে পাচ্ছি এই গণ অভ্যুত্থানে আমাদের অংশীজনেরা মজলুমরা আজকে উৎফুল্ল অহংকারী হয়ে জালিম হয়ে উঠছে। এনসিপিও যথেষ্ট দায় রয়েছে, তারা কোনোভাবে দায় এড়াতে পারে না। অত্যন্ত ইম্যাচিওর একটি পলিটিক্যাল পার্টির মতো কাজ করেছে। তাদের রাজনৈতিক প্রজ্ঞা এবং অভিজ্ঞতার অভাবের কারণে তারা সঠিক সিদ্ধান্তটা নিতে বারে বারে ভুল করছে বলে আমরা এখন এটা দেখতে পাচ্ছি। তারা সেখানে প্রথমে বললো যে মার্চ টু গোপালগঞ্জ, সেখানে তারা একটা ভিন্ন শব্দ ব্যবহার করে একটা ভিন্ন ইঙ্গিত দেওয়ার চেষ্টা করলো। সেখানে ইঙ্গিত থাকুক বা না থাকুক, ফ্যাসিবাদী শক্তি সেটাকে ইঙ্গিত বলে প্রচারণা চালায় এবং শেখ মুজিবুর রহমানের মাজার বা তার সমাধিস্থল সেখানে ভাঙচুর করা হবে, এরকম একটা প্রচারণা একেবারে রুট পর্যায়ে, গ্রাম পর্যায়ে তারা ছড়িয়ে দিয়ে জনগণকে উত্তপ্ত করে তোলে। তাদের বেশিরভাগ জনগণ কিন্তু বা সহকর্মী সমর্থকরা এখনো পলাতক অবস্থায় থাকুক বা যে অবস্থায় থাকুক দেশের ভেতরেই রয়েছে। এই বিষয়গুলো বিবেচনায় নেওয়ার দরকার ছিল। তারা এই বিষয়গুলো বিবেচনায় না নিয়ে তারা অত্যন্ত বেপরোয়া আচরণ করেছে। আমার সরল বিবেচনা হলো ডক্টর ইউনূস গভর্নমেন্ট ফেল করছে। এই প্রথম একটা নির্দলীয় সরকার যাদের আমলে আমাদের সোসাইটিতে, আমাদের দেশে এত অস্থিরতা তৈরি হয়েছে এবং তাদের কোনো কিছু কার্যকর কোনো পদক্ষেপ নেই। এটা আমার অবজারভেশন। তারা পারে না কিছু করতে, তারা কাউকে নিরাপত্তা দিতে পারছে না। মানুষ নিরাপত্তাহীনতা আছে কিন্তু। এবং তারও যে বড় কথা, এরা যে একটা ভালো নির্বাচন করবে তারও আমি কোনো নমুনা দেখছি না, আমি দেখতে পাচ্ছি না। ডক্টর ইউনূস সাহেবের উচিত হবে অনতিবিলম্বে চলে যাওয়া। এখন ওনার চলে যাওয়া ছাড়া আমি আর কোনো ভালো পথ দেখি না। উনি একজন ভালো মানুষকে যে ক্যাপাবল লোকের কাছে উনি যেটা এমন একটা উনি উপদেষ্টা পরিষদ করছেন, যে উপদেষ্টা পরিষদের ম্যাক্সিমাম লোক। আপনি কি বলছেন উনি চলে যাবেন পুরো উপদেষ্টা পরিষদ নিয়ে নাকি ব্যক্তি? ওনারা কিন্তু ডুবাইছে উপদেষ্টা পরিষদ, ওনারা কিন্তু ডুবাইছে উপদেষ্টা পরিষদ। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি। কালকে আমাদের আমি এই স্বরাষ্ট্র উপদেষ্টা যে পারফরমেন্স পৃথিবীর যে কোনো দেশে ওনার এর মধ্যে 3 বার পদত্যাগ করতে হতো। ওনার যে পারফরমেন্স, কালকে স্বরাষ্ট্র উপদেষ্টা একটা কন্ট্রোল করছে, মনিটরিং করতেছে। উনি কাকে নিয়ে পড়ছেন? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়ে পড়ছেন। ওয়াই? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কি এই ধরনের সন্ত্রাস দমনের বিশেষ কোনো ট্রেনিং প্রাপ্ত? এই 5 জনের মৃত্যুর কোনো দালিলিক প্রমাণ নাই বাংলাদেশের কোথাও। এদের পরিবারেরা মৃত্যু সনদটুকু পর্যন্ত পাননি। তার মানে কি গোপালগঞ্জে কেউ নিহত হননি? অন্যদিকে দেখুন, কেন ইউনূস সরকার নিশ্চিত করলেন যে ময়না তদন্ত যাতে কিছুতেই ঘটতে না পারে? কেন ইউনূস সরকার নিশ্চিত করলেন সুরত হাল প্রতিবেদন যাতে না হয়? নিশ্চিত করলেন এই জন্য যাতে এরপর কোনো মামলায় এই কথা বলা না যায় যে তারা গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছিলেন, এই কথা বলা না যায় যে গুলিবিদ্ধ হয়ে নিহত এই 5 জন কাদের গুলিতে, কি ধরনের গুলিতে নিহত হয়েছিলেন। অনুষ্ঠানের জন্য সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী কি ভয়াবহ তৎপরতা চালিয়েছে সেসবের ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বুধবার থেকেই প্রকাশিত হয়ে পড়ার পর গা শিউরে না উঠে পারে না। আসলে সেনাবাহিনী যদি সত্যি এভাবে গুলিকর ডাইরেক্ট গুলিকর এই নির্দেশনা দিয়ে AK-47 তাক করে বাংলাদেশের সাধারণ জনগণকে গোপালগঞ্জে মেরে ফেলতে পারে, প্রশ্ন জাগে তাহলে 2024-এর জুলাই আগস্টে এই সেনাবাহিনীকে 66% মিলিটারি রাইফেল ব্যবহার করে বাংলাদেশের হাজারের ওপর জনগণকে হত্যা করেছিল। সেনাবাহিনী সেই জুলাই আগস্টে কি অস্ত্র ব্যবহার করেছিল? এই ভিডিওর সময় পুলিশ সাধারণ জনগণের উপর হত্যাকাণ্ড চালিয়েছিল তার প্রামাণ্য দলিল বলে মনে করে সেই জাতিসংঘ দলিলে, প্রতিবেদনে সরাসরি বলা হয়েছে 2024-এর জুলাই আগস্টে যারা নিহত হয়েছেন তাদের 66% নিহত হয়েছেন মিলিটারি গ্রেডের গুলিতে। এখন পর্যন্ত ইউনূস সরকার আমাদেরকে জানায়নি যে পুলিশ কি মিলিটারি গ্রেডের রাইফেল ব্যবহার করছিল, কারা 7.62 বোরের রাইফেল ব্যবহার করছিল। আমরা 3রা আগস্ট হঠাৎ করেই শুনলাম সেনাপ্রধান
ওয়াকারুজ্জামানের দরবারে সেনা কর্মকর্তারা বলে দিয়েছেন তারা সরকার অর্থাৎ শেখ হাসিনা সরকারের নির্দেশনা ক্রমে আর জনগণের আন্দোলন প্রতিহত করবেন না, কাজেই তারা আর গুলি না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। আর সাথে এই সেনাবাহিনী, এই সেনাপ্রধানের স্বার্থ কোথায় জড়িত দেখুন। এবার গোপালগঞ্জে যখন তারা তাদের সেনা রাইফেল দিয়ে গুলি চালালো, হত্যা করলো, হতাহত হয়েছেন অন্তত 10 জন এবং এরই মধ্যে নিহত হয়েছেন 5 জন মানুষ, এবং বাংলাদেশের পুলিশ প্রধান আইজি বাহারুল ইসলাম বলে দিয়েছেন যে তারা গোপালগঞ্জে এই বুধবার কোন রকম প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেন নাই। এবং আমরা জানি ইউনূস সরকার আগস্টের পর থেকে বলে দিয়েছেন পুলিশ বাহিনী কোথাও কোনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে পারবে না। তার মানে কোন বাহিনী ব্যবহার করলো অস্ত্র, এই ভিডিও বা এই ছবি যদি আমাদের কাছে নাও থাকতো তাহলেও ধরে নেওয়াই যায় একেবারে নিশ্চিতভাবে সেনাবাহিনী গুলি চালিয়েছে গোপালগঞ্জের সাধারণ মানুষের উপর। এনসিপির সমন্বয়করা তারা বেসুমার লুটপাটে জড়িয়ে গেল। যে জুলাইটা এত জনপ্রিয় ছিল সেই জুলাইকে অজনপ্রিয় করলো। কেন তোমরা না জুলাই নিয়ে আসলা, তাহলে তোমাদের দ্বারা আমরা কেন কষ্ট পাচ্ছি? সবাই লাঠি হাতে নিয়ে নামতে হবে। ফেসবুকে কেউ ডিক্লার করতো না যে আমিও এই আন্দোলনে আছি, তো সেই জায়গা থেকে ওই জুজুর ভয়টা কাটানো, যে ফেসবুকেই বলে দিছি যে দেশের মালিকানা বুঝে নিতে আসছি, এবং মানুষকে একটা মেসেজ দেওয়া যে সবাই ফেসবুকে পোস্ট করো, ভয়ের কিছু নাই, এবং সবাই লাঠি হাতে নিয়ে নামতে হবে। এখন থেকে 6 মাস আগে জুলাই নামটা যেরকম মানুষ তৃপ্তির সঙ্গে নিত, এই 1 বছর আগেই তো আজকের এই আন্দোলনটা আমরা করেছি। এখন কিন্তু মানুষ অতটা স্বতঃস্ফূর্তভাবে জুলাইয়ের নামটা নিচ্ছে না। আমাদের একটা প্রশ্ন যে আমাদের এই জুলাইকে এরকম অপ্রিয় বানালো কারা? যে জুলাইটা এত জনপ্রিয় ছিল সেই জুলাইকে অজনপ্রিয় করলো কারা? কাদের লোভ, লালসা, লুটপাট এবং চাঁদাবাজি, তারা প্রত্যেকে দায়ী, একটা নির্দিষ্ট দল না। আমরা সমন্বিতভাবে এনসিপির সমন্বয়করা তারা বেসুমার লুটপাটে জড়িয়ে গেল। আমরা কোনো অপরাধ করিনি, আমরা কোনো লোভ করিনি, লালসা করিনি, কিন্তু আমাদের জুলাইটা কলঙ্কিত হয়েছে। অনেক চাঁদাবাজ বিএনপিতে আছে, তারা এটা করেছে। জামাতের ভিতরেও অনেক দুর্বৃত্ত লোক আছে, তারা মিলে এটা করেছে। আমাদের সবাইকে আহ্বান, যে মানুষ আমাদেরকে বলে কি জানেন, কেন তোমরা না জুলাই নিয়ে আসলা, তাহলে তোমাদের দ্বারা আমরা কেন কষ্ট পাচ্ছি? 18 তারিখ আমরা যেই বিপ্লবের চিন্তা থেকে, গণ অভ্যুত্থানের চিন্তা থেকে মাঠে নেমেছিলাম, তখন কিন্তু সবাই কিন্তু হতাশ হয়ে গিয়েছিল এবং হতাশায় সবাই ঘরে ফিরছিল। এবং ঘরে ফেরার সময় বলছিল আমাদের দাবি আদায় হয়ে গেছে, আর আন্দোলনের দরকার নাই, এভাবে বলছিল। আমরা সেই জায়গাটাতে কিন্তু আবার চেঞ্জ করেছি। ধন্যবাদ জানাই ব্র্যাক ইউনিভার্সিটির ভাইদেরকে, ধন্যবাদ জানাই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির, ধন্যবাদ পুলিশ প্লাজার আশেপাশে যে সকল নাগরিকরা থাকেন, বাড্ডা এলাকায় নাগরিকরা, বনশ্রী এলাকার নাগরিকরা, মালিবাগ, মধুবাগ এলাকার নাগরিকরা, তারপরে বেটার লাইফ হসপিটালের আশেপাশে যে বনশ্রীর নাগরিকরা থাকেন, তারা আপনারা সবাই মিলে ওই দিন আমাদের নির্দেশনা মেনেছিলেন, আমাদের পরামর্শ মেনে আমরা ওই সময় মসজিদে মাইকিং পর্যন্ত করেছিলাম। ধন্যবাদ জানাই মসজিদ কর্তৃপক্ষ, মসজিদ সমিতিগুলো, তারাও হেল্প করেছিলেন। সবার সহযোগিতায় আমাদের 18 তারিখ হলো জুলাইয়ের চেঞ্জ মেকার ডেট, জুলাইয়ের পুনরুজ্জীবিতের ডেট। 18 জুলাইয়ের আগে 16 জুলাই, 17 জুলাইকে কবর দেওয়া হয়েছিল। আন্দোলনে যারা নেতৃত্বে ছিলেন তারা শক্তির কাছে আপোষ করে ডিবির অফিসে গিয়ে বিরিয়ানি খেয়ে বন্ধ করেছিলেন আন্দোলন। কিন্তু আমরা বলেছিলাম যে সংলাপ যদি করতে হয়, আপোষ যদি করতে হয়, আবু সাইদের সঙ্গে করতে হবে, ওয়াসিমের সঙ্গে করতে হবে, তাছাড়া আমরা এটা মানব না। সত্যিকার অর্থেই 18 জুলাইয়েই আমরা এক দফা ঘোষণা করেছিলাম। ওই যে আপনার হাদিসে আছে, বিপদ কেটে গেলে মানুষ উৎফুল্ল হয়, অহংকারী হয়। তাই আমরা দেখতে পাচ্ছি এই গণ অভ্যুত্থানে আমাদের অংশীজনেরা, মজলুমরা আজকে উৎফুল্ল অহংকারী হয়ে জালিম হয়ে উঠছে। তাই আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, আমরা যদি সীমা লঙ্ঘন করি, শেখ হাসিনার মতো আল্লাহ পাকও কিন্তু আমাদেরকে ছাড় দিবেন না। আজকে যেই ছাত্র জনতার সংগ্রামের মধ্য দিয়ে, যেই রক্ত এবং প্রাণের বিনিময়ে আমরা ঐতিহাসিক পরিবর্তন পেয়েছি, এই পরিবর্তনকে টেকসই করার জন্য আজকে বাংলাদেশের মানুষ যে শাসনতান্ত্রিক এবং সরকার ব্যবস্থার পরিবর্তনের আওয়াজ উঠিয়েছে, সরকারকে বলতে চাই সেই শাসনতান্ত্রিক ব্যবস্থার মৌলিক পরিবর্তন না করে আপনারা নির্বাচনের দিকে হাঁটবেন না। নির্বাচনের আগে সমস্ত রাজনৈতিক দল
প্রশাসনিক এবং রাষ্ট্র ব্যবস্থা থাকে, সেই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে, যেটা আজকের এই সমাবেশের একটি দাবি। একই সাথে আমরা বলতে চাই, গত এই 11 মাস ধরে স্থানীয় সরকারের কোনো জনপ্রতিনিধি নাই, মানুষের একটা চরম ভোগান্তি। তাই অনতিবিলম্বে স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে জনগণের এই দুর্ভোগ লাঘব করেন। আমার ভাই, আমার সহকর্মী, সহযোদ্ধা বন্ধু জাহিদুল ইসলাম বলেছে, আমিও তার সাথে একাত্মতা পোষণ করে বলতে চাই, অনেকেই আমাকে ইয়ার্কি করে বলে, ভাই ডাকসুর চাবি কি আপনি নিয়ে গেছেন নাকি? ডাকসুটা আর খোলে নাই আপনার পরে। তো আমি বলতে চাই, ডাকসু সহ সকল ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ছাত্র রাজনীতিতে একটি গুণগত পরিবর্তনের ধারা এই সরকারকে শুরু করতে হবে। একই সাথে আমাদের এই অঙ্গীকারের বিনিময়ে এই পরিবর্তনকে দীর্ঘস্থায়ী করার জন্য, এই জুলাইয়ের সুফল মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ঐতিহাসিক যে জুলাই ঘোষণাপত্র এবং যে জুলাই সনদ, আমরা আশা করি সরকার সেটি এই জুলাই মাসে বাস্তবায়ন করবে। অন্যথায় জুলাইয়ের অংশীদাররা এই শরণার্থী উত্তরে যেমনি কিছুদিন আগে ইসলামী আন্দোলন সমাবেশ করছে, জামায়াত করছে, অন্যান্য দল করছে, সরকার যদি জুলাইয়ের ঘোষণা এবং জুলাই সনদ দিতে ব্যর্থ হয়, আমরা জুলাইয়ের অংশীদাররাই ঐক্যমতের ভিত্তিতে এই শরণার্থী উত্তরে আমরা ঘোষণা করব।